ঝনক কিন্তু আজকে বুঝে উঠতে পারছিল না এইটাকে মা না মিমি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনামচা। আজ ব্লগ শুরু করছি ঝনকের একটা মিষ্টি গান দিয়ে। থাকে থাকে হুক্কাউয়া ডাকে, থাকে 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 হুক্কাউয়া ডাকে, চান পুড়িয়ে কাকড়া পুড়ি কামড়েছে তার নাকে, চান পুড়িয়ে কাকড়া পুড়ি কামড়েছে তার নাকে। আমার নাম কি? রাকেশ ভট্টাচার্য। আমার আরেকটা নাম আছে, সেই নামটা জানিস? হ্যাঁ। কি? বাবা। বাহ, আরেকটা নাম আছে। আরেকটা নাম হচ্ছে রাকেশ আঙ্কেল। তোমার বাবার আরেকটা নাম হলো মানিক। মানিক? যে নামটা থেকে তোমার নাম অনুপ্রাণিত। মায়ের নাম হচ্ছে ঝুম আর বাবার নাম হচ্ছে মানিক, মানে ওদিকে ঝ আর এদিকে নিকের নখ। বাবা তোমার ঝনক। এখন সেই নামটাই, এখন সেই নাম তোমার মানিক বলে ডাকে কেন? আমার ওই মানিক নাম, তাই জন্য এখন ঝনক নামটাই বেশি ফেমাস হয়ে গেছে। ওই নামটা কেউই জানে না, রেয়াংশ নামটা। আচ্ছা তুমি একটা জিনিস আমাকে বলো, এখন বাজে 10টা, তোমার শ্বশুর তোমাকে কটায় যেতে বলেছিল? 9:30। আমি বলেছিলাম আমি 10:30টায় যাবো, তখন বলে একটু আগে এসো। এমন ঘুমিয়েছে, চোখ টোক একেবারে ফুলে ঢোল হয়ে গেছে। প্রায় 1 মাস বাদে এতক্ষণ ঘুমোলাম। এতক্ষণ কোনোদিন ঘুমানোর টাইম পাই না এখনো। তাও কতক্ষণ? 8 ঘন্টা। আজই হলো সেই দিন, সেই প্রতীক্ষার অবসান। আমাদের স্কুলের প্রোগ্রাম। রাকেশ এখন যাবে সম্প্রীতি মঞ্চে বাবাকে হেল্প করতে। এরকম অনেক কাজ থাকে যেগুলো আগের থেকে গিয়ে রেডি করতে হয়। সকাল সকাল কিন্তু এই ঘরের উপর দিয়ে একটা ভূমিকম্প বয়ে গেছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। 1 বস্তা ডাব নিয়ে এসেছিল এই লোকটা। এত ব্যস্ত, এই ডাবগুলো আমার কাটে আর 7 দিন নেই, কারণ প্রচণ্ড এগুলো শক্ত হয়। চুড়িটা আমার শেষ হয়ে গেল, শেষ চুড়িটা। এখন ছেলের জন্য ডাব কেটে রেখে দিয়ে যাচ্ছে, জানে আমি পারবো না। আরে এটা মুখগুলো পুরো ইয়ে হয়ে গেছে, কুচি যখন ছিল তখন দারুণ কাটা যাচ্ছিল চাকু দিয়ে। তোমরা একটু দেখো, তোমাকে দেখাই একটা জিনিস। এই দেখো, এই বস্তাটা ভর্তি ছিল ডাবে, এখনো আছে 4-5টা না? যে তুমি আস্তে আস্তে কথা বলছো, এটা ভালো লাগছে। এইভাবেই বলবে, তাহলে তুমি বলাটা ঠিক হয় তাড়াতাড়ি। আর সারা জীবন এইভাবে বলার চেষ্টা করো, তাহলে আমারও মনের শান্তিটা আসে। আমি এখন বাধ্য হয়েছি, একেবারে আমার মনের কথা বলেছি। কালকে ডাক্তারের কাছে কি তাহলে তোমার লাভ হয়েছে নাকি? আমার লাভ হয়েছে, ডাক্তার দেখিয়েছো তুমি, লাভ হয়েছে আমার। ডাক্তারও মেজাজ দেখিয়েছে আমাকে, অবস্থাটা শুধু পাবো না, মেজাজ না, যে বুঝে ওরা আমি বলো জীবনে ঠিক হবে না। আমি আপনার চাইতে কতটুকু দূরে দাঁড়িয়ে আছি, কিন্তু আপনি এত জোরে বলছেন আপনার সমস্যা, যে মনে হচ্ছে আমি ওইবারে রাস্তার ওপারে দাঁড়িয়ে আছি। ঝনক বাড়ি আসার পর আমাকে বলছে, ও মা ডাক্তার আঙ্কেল তোমাকে বকেছে। আজ সকাল থেকে ওঠার পর কিন্তু আমি কথা না বলেই ছিলাম, আর যেটুকু বলছিলাম সেটাও খুব আস্তে। 10টা 10 বাজে, ওইদিকে রাকেশের খাওয়া হয়ে গেছে, জনককেও খাইয়ে দিয়েছি। আর সকাল সকাল ঘুম থেকে উঠে ফলগুলো আগে কেটে নিয়েছি, মানে যতটা কাজ এগিয়ে রাখা যায় আর কি। কেন বলো তো, আজকে তো খুব তাড়া আছে, তাড়াতাড়ি রেডি হয়ে বেরোতে হবে, তাই সব কাজই একটু তাড়াহুড়ো করেই করছি। খাওয়া দাওয়া সেরে ঝনককে নিয়ে বসলাম একটু পড়াতে, কেননা আর কয়েকদিনের মধ্যেই ওর পরীক্ষা। আমি কিন্তু এই ব্যাপারে প্রচণ্ড সিরিয়াস। ঝনকের স্কুলের সিলেবাসে আছে B4 লেটার, যেটা নিয়ে আমার সব থেকে বেশি টেনশন ওর জন্য। ওইটাই আজকে সকালবেলা একভাবে করিয়ে গেছি, জানো তো। আজ সকাল থেকে তোমাদের সামনে আসাই হয়নি। এখন বেজে গেছে দুপুর 12টা। 10:30টার সময় রাকেশ বেরিয়ে যাওয়ার পর জনককে পড়তে নিয়ে বসালাম। ভাবলাম যে 11:30 অবধি পড়াবো, তারপরে স্নান করবো। আজকে আবার 3:30 থেকে 4টের মধ্যে ওখানে যেতে হবে, আর ওখানে যখন যেতে হবে ঝনককেও নিয়ে যেতে হবে, ওকে তো রেখে যেতে পারবো না, একবারে তখনই নিয়ে যাবো। তাই সবার কাজই একটু তাড়াতাড়ি সারতে হবে, ঝনককে খাওয়ানো, আমাদের খাওয়া দাওয়া, একটু যাতে বিশ্রাম নিতে পারি। তাই জন্য ভেবেছিলাম 11:30টার মধ্যে স্নান ঢুকবো, 12:30-1টার মধ্যে সব কাজকর্ম সেরে তারপরে ঝনককে খাইয়ে 2টো থেকে 2:30 অবধি একটু বিশ্রাম নেব। কিন্তু তোমরা ভাবো, পড়তে বসিয়েছিলাম ওকে, সামনেই পরীক্ষার রুটিনও দিয়ে দিয়েছে। কালকে পড়তে যাওয়া হয়নি, কালকে মঙ্গলবার ছিল, পড়া ছিল না, আজকেও পড়তে যাওয়া হবে না, তাই জন্যই বসিয়েছিলাম মেনলি। সে বসার পরে এত অমনোযোগী ছেলেটা, পারে সব কিছু, মানে এই অন্য মনস্কতার জন্য পরীক্ষায় গিয়ে ভুল করবে আমি একদম শিওর। খুব রাগ হয়ে গেছিলো, কিন্তু এখন যেহেতু গলার রেস্ট্রিকশন, চিৎকার করা যাবে না, একদম আস্তে আস্তে বলেছি। ধৈর্যের একদম পরীক্ষা দিলাম এতক্ষণ বসে বসে, যতক্ষণ না ও ঠিক করবে ততক্ষণ আমি ওকে
কিছুতেই উঠতে দেবো না, এইটা ভেবেই আমি পড়িয়ে গেছি জানো। জানি বাচ্চাদেরকে এত প্রেশার দেওয়া ঠিক না, কিন্তু আমার কোনো ব্যাপারে পারফেকশন না এলে একদমই মনটা ভালো লাগে না। কালকেও গান করতে বসিয়ে যতক্ষণ গানটা ঠিকঠাক না পারিনি ততক্ষণ করিয়ে গেছি, আজকেও তাই পড়তে বসিয়েছি। বিফোর লেটার এইটুকু বাচ্চাদের পক্ষে খুবই কঠিন আমি জানি, কিন্তু পরীক্ষার সিলেবাসে যেহেতু আছে ওদেরকে তো করতে হবেই। ওইটা নিয়েই বসেছিলাম এতক্ষণ ধরে। যতবার বিফোর লেটার বলছি ও আফটার লেটার বলছে, আবার যখন আফটার লেটার দিচ্ছি তখন বিফোর লেটার করছে, মানে গুলিয়ে ঘেটে একদম একাকার করে ফেলছে। ওই জন্য এতক্ষণ ধরে ওকে পড়ালাম। এবার ওর ফলের রস করবো, খাইয়ে দেয়, ওকে স্নান করি, তারপরে স্নান করতে যাবো। অনেক দেরি হয়ে যাবে, অনেকটা দেরিও হয়ে গেছে। এবার কথা না বেশি বাড়িয়ে তাড়াতাড়ি কাজকর্মগুলো সারি। এই তুমি যে একটা হলুদ পেতনি, আমি হচ্ছি পিঁপড়ে, আমাকে অনেক শক্তিশালী। যদি আসো তাহলে তোমাকে আবার আমি একদম কামড়ে শেষ করে ফেলে দেব। এসব বলার কারণটা তোমাদেরকে দেখাই। এই যে এইগুলো কারণ, এগুলো মেখেছি তাই জন্য আমাকে বলছে হলুদ পেতনি। আমি নাকি হলুদ পেতনি আর ও নাকি খুব শক্তিশালী একটা পিঁপড়ে, ও নাকি আমাকে কামড়ে ছিঁড়ে খেয়ে নেবে। খাওয়ার সময় ফোনে কী সব অ্যানিমেশনের গল্প দেখে, আর সেইগুলোই সারাদিন বাড়ির সবার সাথে বলে যাচ্ছে। এই যে এখন আমাকেও অনেকক্ষণ পর আবার তোমাদের সাথে কথা বলতে এলাম। একেবারে রেডি হয়ে নিয়েছি, সবাই রেডি। এখন জনকও রেডি হয়ে গেছে, আজকে দুপুরে একদম ঘুমোয়নি, ঘুমও পাড়ায়নি। ওকে একটু ঘুম পাড়ালেই ভালো হতো। বেরোতে বেরোতে 4টেই বেজে গেল, ভেবেছিলাম যে 3:30-র মধ্যে বেরোবো। ও তো দেরি তো হয়েই যায় একটু, যেহেতু জনক আছে, জনককে রেডি করিয়ে নিয়ে যেতে হয়, তারপরে ও রাত্রের খাওয়াটার ব্যবস্থা করে রেখে গেলাম। ফিরতে ফিরতে 10:30-11টাও বাজতে পারে। এখন সবাই রেডি হয়ে গেছে। এটা হলো আমাদের স্কুলের ড্রেস। আমি ভ্লগিং শুরু করার পর থেকে তোমরা আমাদের টিচারদের আরেকটা যে 3 নম্বর ড্রেসটা সেটা দেখোনি, প্রত্যেকটাই দেখেছো। একটু দেখাই ভালো করে আয়না দিয়ে। এই যে সবাইকে গিয়ে দেখতে পাবে এরকম শাড়ি পরেছে। এই ড্রেসটা তো এখন দেখতে পাচ্ছ, তোমরা দেখতে পারোনি তার কারণ প্রত্যেক বছর আমাদের স্কুলে না ওই এপ্রিল মাস নাগাদই প্রোগ্রামটা হয়, কিন্তু গত 1-2 বছর ধরে প্রোগ্রামটা এই পুজোর পরপরই হচ্ছে। দুটো কারণ, একটা হলো নার্সারির বাচ্চাদেরকে, মানে ওরা যেহেতু সবে জানুয়ারি মাসে স্কুলে ঢোকে, কান্নাকাটি করে, ওদের একটু ধাতস্থতে টাইম লাগে, ওরা পারফর্ম করতে পারে না এপ্রিল মাসে যদি প্রোগ্রামটা হয়। তাই জন্য ওদের কথা ভেবেও হয়েছে দেরি করে প্রোগ্রামটা। তার চেয়ে বড় কথা হচ্ছে এই সময়টা ঠান্ডাটাও পড়ে না, গরমটাও কম থাকে, আর বৃষ্টির একদম কোনো সম্ভাবনা। হ্যাঁ, প্রত্যেক বছর এরকম হতো। এই এপ্রিল মাসে আমাদের প্রোগ্রাম, বাইরে কালবৈশাখী চলছে, এই ঘটনাটা ঘটতো। তাই জন্য অনেক রকম দিক বিচার করে, সব রকম দিক। এটা কে দিয়েছে? তুমি? কই তুমি দিয়েছো? যে যা নিজের গ্রেড নিতে ব্যস্ত। আমাদের স্কুলে কিন্তু রাকেশের সাথে পরিচয় হওয়ার পর থেকে অ্যাঙ্কার নেওয়া হয় না। ওই আমাদের অ্যাঙ্কারিং এর দায়িত্বটা মাথায় নিয়ে নিয়েছে, নিজের মাথায়। টাকা ছাড়া বিনা পয়সার আমাদের অ্যাঙ্কার। এই যে একটু পাশ ফেরো। এমনকি আলাদা করে টিফিনের প্যাকেটও দেয় না, ফুল টুল দিয়েছে সম্মান জানানো যে আজকে সঞ্চালককে আমরা নিজের শ্বশুরের নামে, নিজের বউয়ের নামে, নিজের শাশুড়ির নামে, নিজেদের স্কুলের নামে বদনাম করাটা একদমই ঠিক না। তখন তো আমাকে তো আলাদা করে একটু সম্মান না, কোনো সম্মান নেই। নিজেদের স্কুলের সম্মান কিছু। চলো তাড়াতাড়ি বেরো। ও আর ঝনককে দেখাই। ঝনক তো গান করতেই ব্যস্ত আজকে। সকাল সকাল আজকে গান দিয়ে শুরু করেছিলাম ওর ব্লগটা। দেখি একটু দেখাও। এই যে ঝনকের ড্রেস। ঝনককে ভেবেছিলাম একটা পাঞ্জাবি পরাবো, তারপরে ভাবলাম যে ও তো আর পারফর্ম করছে না, স্টেজে উঠবে না, ফালতু পাঞ্জাবি পরালে না খুব গরম লাগে, ফুল হাতা দৌড়োদৌড়ি যা করবে, জানা কথায় দৌড়োদৌড়ি করবে। তাই জন্য ওকে আর পাঞ্জাবি পরালাম না। এবার বেরোবো আর সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো A to Z। চলো। সবসময়ের মতো বেরোতে তো একটু দেরি হয়েছেই, আর বেরিয়ে এসেই দেখলাম এই যে গেট পড়েছে, একটা মালগাড়ি যাচ্ছে। দাঁড়িয়েই থাকলাম কিছুক্ষণ হাঁ করে। এবার এসে পৌঁছে গেছি সম্প্রীতি মঞ্চে। চাকদার মানুষ সম্প্রীতি মঞ্চ চেনো না এমন কেউ নেই। ভেতরে ঢুকেই দেখছি যে যার মতো কাজে ব্যস্ত। আমরাও লেগে পড়লাম কাজে। আর সবার ড্রেসগুলো এবার তোমাদেরকে দেখাই। যে কোনো অনুষ্ঠানের আগে এরকম একটা গ্রুপ ছবি তোলা আমাদের মাস্ট। এই যে পেছনে জায়ান্ট স্ক্রিনটা দেখছো, এই স্ক্রিনে যে ভিডিওগুলো চলছে, এটা দেখলেই বোঝা যায় সারা বছর স্টুডেন্টদের স্কুলের অ্যাক্টিভিটিস। অনুষ্ঠান শুরুর আগে সমস্ত কিছুই প্রায় রেডি, এখন শুধু শুরু হওয়ার অপেক্ষা। আর এই দিকে দেখো, এরা একেবারে রেডি হতে ব্যস্ত। এই দিনটার জন্য সারাটা বছর আমাদের প্রচুর প্ল্যানিং থাকে। এইবারে দেখায় ঝনকের কাণ্ড। নিজের স্কুলের প্রোগ্রামে, মানে ব্রডওয়ের প্রোগ্রামে একেবারে আটকা ছিল, বসেছে, নিজের প্রোগ্রামটা করেছে আর বাড়ি চলে গেছে। আর আজকে দাদুভাইয়ের স্কুলের প্রোগ্রামে এসে বাঁধা গরু একেবারে ছাড়া পেয়েছে। কেউ কিচ্ছু বলার নেই, সব জায়গায় ওর অবাধ বিচরণ। অ্যাঙ্কার শুধু অ্যাঙ্কারিং করবে না কিন্তু, এই সব কাজেও হাত লাগিয়েছে। আর তার সাথে মোমো, মানে ঝনকের মোমো। আমরা যেহেতু 3 বোন, আর দিদিভাই তো অনেক দূরে থাকে, আর আমরাই কাছাকাছি আছি। প্রত্যেকটা অনুষ্ঠানে রাকেশ, শুভমদা,
বাবাকে প্রচণ্ড হেল্প করে। আজ কিন্তু সকাল থেকে ওরা দুজনও বেশ লেবার দিয়েছে। অনুষ্ঠান শুরু করবো উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে। যারা এখনো পর্যন্ত বাড়িতে ঘোরাফেরা করছেন তারা প্রেক্ষাগৃহে বসে পড়ুন। আমরা শুরু করছি আমাদের আজকে প্রথম উপস্থাপন উদ্বোধনী সঙ্গীত। এই উদ্বোধনী সঙ্গীতের মাঝে আমাদের অতিথিবর্গ তারা উপস্থিত হবেন এবং তাদেরকে আমরা বসবার জন্য আমন্ত্রণ জানাবো। কালকে ডাক্তার দেখিয়ে আসার পর থেকে গলাটাকে রেস্ট দিয়েছিলাম, তাতে আমার গলা দিয়ে এইটুকু আওয়াজ বেরিয়েছে। উদ্বোধনী সঙ্গীত হয়ে যাওয়ার পরেই অতিথিদের বরণ করে নেওয়ার পালা, আর তারপরেই প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হলো। আমরা আলোর পথে সকলেই প্রত্যাশী, আমরা চাই যেদিকে আলো সেদিকেই আমাদের জীবন রথ যেন ধাবিত হয়। কারণ এই আলোর মধ্যেই রয়েছে সেই সুস্নিগ্ধতা যে নতুন নতুন আলোর সৃষ্টি করতে পারে। শত সহস্র কৃত্রিম আলোর মাঝে যা সত্যি অনন্য নজির সৃষ্টি করে লক্ষ লক্ষ কোটি কোটি আলো ছড়িয়ে দেওয়ার মাধ্যমে। তাই তো আমরা এই হাজার হাজার ওয়াটের আলোর মাঝেও কিন্তু প্রদীপকে প্রজ্বলিত করি উদ্বোধনের ক্ষেত্রে। আন্তরিক ধন্যবাদ জানাই আপনাদের। এরপরে পালা মূল্যবান কিছু বক্তব্য শোনার। প্রত্যেকটা কথা একেবারে খাঁটি, অত্যন্ত সত্যি। শোনো, তোমরা বুঝতে পারবে ঠিক। গুরুগৃহ শিশু আশ্রম মাত্র 70 জন ছাত্রছাত্রী এবং 4-5 জন শিক্ষক শিক্ষিকাকে নিয়ে তার পথ চলা শুরু করে। বিভিন্ন বাধা বিঘ্ন ভালো মন্দকে সঙ্গে নিয়ে গুরুগৃহ এগিয়ে চলে তার লক্ষ্যে। আমরা অর্থাৎ এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা এবং সর্বোপরি এই বিদ্যালয়ের কর্ণধার অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি এখনো পর্যন্ত আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য। আমরা শুধুমাত্র পুঁথিগত শিক্ষার মধ্যে সীমাবদ্ধ নই, তার পাশাপাশি কলা কেন্দ্রের যে সমস্ত ক্লাসগুলো হয়, নৃত্য, সঙ্গীত, আবৃত্তি, অঙ্কন, এগুলো দিয়ে আমরা বাচ্চাদের মানসিক বিকাশ ঘটানোর চেষ্টা করি। বক্তব্য বাচ্চাদের সাথে যতটা সম্ভব উৎসাহজনক কথাবার্তা বলুন, তাদেরকে উৎসাহিত করুন, তাদেরকে স্বপ্ন দেখাতে শেখান। যত বেশি স্বপ্ন দেখবে তত বেশি জীবনে সফলতা আসবে। আর আমি এই কথাটা খুব বিশ্বাস করি যে একজন মেধাবী সবসময় যে জিতবেই এমন কোনো কথা নেই, কিন্তু একজন পরিশ্রমী কখনোই হেরে যেতে পারে না। তাই তাকে পরিশ্রম করতে শেখান। বাচ্চা মানুষ করতে গেলে যদি আপনাকে কিছু চেঞ্জ করতে হয়, আপনার দৈনন্দিন জীবন, আপনার ওঠা বসা, চাল চলন, পোশাক পরিচ্ছদ, কথাবার্তা বদলে ফেলুন সেগুলো। চেষ্টা করব এই কথাগুলো আমিও মেনে চলার। এই দেখো, অধীর আগ্রহে এরা রেডি হয়ে বসে আছে, আর এই পাশে ইউনিক সাজের জোগাড়টাকে দেখো। তাই বড়দিকে আবার সম্মান জানিয়ে আমাদের ছোট ছোট শিশুদের অনুষ্ঠান দেখবার আগ্রহে আমি আমার এই কথাগুলো শেষ করছি। ধন্যবাদ সকলকে। এইবারে শুরু হলো মূল অনুষ্ঠান। একের পর এক দারুণ পারফরমেন্স। ওরা হলো আমাদের স্কুলের সব থেকে ছোট স্টুডেন্ট। এই প্রথম ওরা স্টেজে উঠেছে। ওরা শুধুমাত্র হাত পা নাড়লেও সেটা যেন কিউট লাগে।
এবারে একটা ইউনিক জিনিস দেখাই তোমাদেরকে দাঁড়া। এটা হলো ডাম্বেল। হাতে ডাম্বেল নিয়ে কি সুন্দর করে গানের তালে তালে নিজেদেরকে রেডি করেছে ওরা, সেটাই দেখো। এই নাচে যে ঢোলটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু বাবার নিজের হাতে বানানো। ফাংশনের আগে বাবা যে এরকম কত জিনিস বানাতো ছোটবেলা থেকেই দেখে আসছি, দারুণ লাগতো। কিন্তু আমরা বেশ মজাও পেতাম। কখনো হারমোনিয়াম, কখনো বা তীর ধনুক, কখনো বা শিব ঠাকুরের ত্রিশূল, আর কখনো কালী ঠাকুরের খাড়া। এইবারে দেখাই এত ছোট বয়সে ওরা নিজেদেরকে কি সুন্দরভাবে প্রিপেয়ার করেছে। ইচ্ছে তো হয় তোমাদের সাথে সবটাই শেয়ার করি, কিন্তু এই কপিরাইট এটা হলো একটা জীবনে বড় প্রবলেম এইসব অনুষ্ঠান তোমাদের সাথে শেয়ার করা। আমাদের তো মাঝে মাঝে ইচ্ছে হয় একটু মজা করি, এই জন্য ব্যাক স্টেজে অনুষ্ঠানটা তো সব লাগছি, কিন্তু মাঝে মাঝে একটু ফটোশ্যুটও করে নিচ্ছি, এটাই আমাদের এনার্জি। আর এই পাশে এরা নাচ করবে তারই প্রিপারেশন চলছে। আমাদের স্কুলে কিন্তু টিচাররাও সমান অ্যাক্টিভ। স্টুডেন্টদেরকে নাচ গান তোলানোর সাথে সাথে নিজেরাও টাইম করে নিজেদেরকে রেডি করে নেয়। আর এই যে শিল্পাদি, আমাদের যে কোনো সাজের ব্যাপার হলেই শিল্পাদিকেই ডাকি। আমরা কদিন পরেই কোলাজের মুখে ভাতে সাজবো, সবাই ধরে বাড়ি শুদ্ধ, সবাই দেখে বলে দেবে কেমন সাজায়। এই দেখো, এটাকে দেখো, উড়ে বাবারে এটা কে? ভয় পেয়ে গেছি, ওই রকম ভয় পেয়ে গেছি, এরকম করে গেছি। এটা পেতনি। আজকে ছিল ঝনকের স্বাধীনতা দিবস। কি যে করেছে তোমরা ভাবতে পারবে না। একভাবে এইখানে দৌড়ি করে গেছে। আমি একটু এসে বসেছিলাম, তখন জোর করে ধরে বসিয়েছি। বয়সে এত ছোট হলে কি হবে, ওরা কিন্তু একের পর এক সুন্দর সুন্দর উপস্থাপনা আমাদেরকে উপহার দিয়ে গেছে। বা স্কুলের ড্রেস পরা বাচ্চাদেরকে দেখি, একবারও মনে হয় না যে আমি স্কুলের এক স্টুডেন্ট ছিলাম, মনে হয় যে হ্যাঁ এখন স্টুডেন্টই আছে। ও আমাদের স্কুলের এক্স স্টুডেন্ট। বাবা চাকদা বইমেলায় ওর গান শুনে ওকে বলেছিল আমাদের স্কুলের প্রোগ্রামে তোকে একটা গান করতেই হবে। আর বাবার অনুরোধ কিছুতেই ফেলতে পারেনি, চলে এসেছে আঙ্কেলের ডাকে। মনে পড়ে সেই সব ধরে যাওয়া স্বপ্ন, সেই সব জুড়ে মনে পড়ে সে সেই সব ধরে যাওয়া স্বপ্ন, সেই সব জুড়ে মনে পড়ে সে। তখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে, কিন্তু অডিটোরিয়াম তখনও খানায় খানায় পূর্ণ। কত মানুষ উপভোগ করছে এই অনুষ্ঠান। সঙ্গে প্রধান শিক্ষিকা সুপর্ণা মজুমদার মহোদয় তারা আলোচনা করছিলেন যেটাই বোধহয় আমাদের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি, যে বাচ্চারা বড় হয়ে যাওয়ার পরেও আমাদের স্কুলকে ভুলে না, তারা ছুটে আসে। আমরা চাইবো এইভাবেই প্রত্যেকটা বাচ্চা তার এই প্রিয় স্কুল, জীবনের প্রথম স্কুলকে যেন আজীবন হৃদয়ে ধারণ করে স্মৃতিতে রাখে। রাকেশ কিন্তু একদম ঠিক কথা বলেছে। এবারে সবাই মনে মনে বলো জয় জগন্নাথ, আর দেখে নাও জগন্নাথ দেবকে একেবারে সামনে থেকে। তবে এখানে তো কিউট জগন্নাথ দেব নাচতে লেগে গেছে, আর সেই সাথে স্টেজের নিচে ঝনক আর ঝনকের দিদিভাই। দেখো কাণ্ডটা দুটো। কথাই বলো তুমি, মুখে ভেজা বলো না, কথাই বলো তুমি, মুখে ভেজা বলো না। ও কিন্তু আমাদের স্কুলের এক্স স্টুডেন্ট, ছোটোর থেকে বড় হতে দেখেছি ওকে। আর এদের গান শুনলে মনে হচ্ছে না
প্রফেশনাল সিঙ্গারের থেকে কোনো কম কিছু। স্টুডেন্টদের পারফরমেন্স তো অনেক দেখলে, এবার টিচারদেরটা দেখো। সব শেষে ছিল ভৌতিক অথচ মজাদার একটা নাটক। বাচ্চারা যাতে খুব খুশি হয়। বাচ্চারা কেন, এই নাটক দেখে আমরাও বড্ড খুশি হয়েছি। গোপাল ভাঁড়ের গল্প ভালো লাগে না এমন মানুষ খুব কমই আছে। চুনো মাছ খুব ভালোবাসে, তাই দিদির জন্য কিছু মাছ রেখে দিই। চুনো মাছ, ঠিক আছে, তাহলে আজকে আর বাজার করতে হবে না। বেশ, তাহলে তো খুবই চিন্তার কথা। ও গোপাল, তুমি কি বলো? শেষ পর্যন্ত এত দিনের পরিশ্রম সফল হলো। আজকের মতো অনুষ্ঠানটা শেষ হয়ে গেল কেন? সারাদিন হবে, সারা রাত? হ্যাঁ। বাহ, শুনলে ঝনকের কথা। আর এইবারে দেখো বেলুন খোলা হয়েছে, আর বেলুনগুলো কুড়িয়ে কুড়িয়ে ও নাকি সব বাড়ি নিয়ে যাবে। আর ওর মোমো ওকে ইন্সপায়ার করছে, এই ঝনক সব বেলুনগুলো নিয়ে যা। আমি যতবার বলছি আমরা বাইকে এসেছি, কি করে এত বেলুন নিয়ে যাব? কে কার কথা শোনে? ঝনককে গিয়ে বেলুন দিচ্ছে, আর ঝনকও মজা করে সব বেলুনগুলো হাতে নেওয়ার চেষ্টা করছে। ঝনক এখান থেকে কিন্তু নিজের জন্য একটা বেলুন বাঁচিয়ে নিয়ে এসেছে, মানে 3টের সেট বাঁচিয়ে নিয়ে এসেছে। আর আমাদের অ্যাঙ্কার কই? অ্যাঙ্কার, আর আমাকে দেখো, অ্যাঙ্কার কই? অ্যাঙ্কারের অবস্থা কঠিন। কেন? ড্রেসটা সুন্দর দেখো, দুটো ব্যাগ নিয়ে সুপার ড্রেস আমার। আর অ্যাঙ্কারের কাছ থেকে আজকে জেনে নেবো আমরা, কই অ্যাঙ্কার? একেবারে নিরপেক্ষভাবে বলবে আজকে প্রোগ্রাম কেমন লেগেছে। আজকে তো অনেক প্রোগ্রাম করো। আমি মন থেকে বলছি, অনেক বাচ্চাদের স্কুলের অনুষ্ঠান আমি দেখেছি, কিন্তু গুরুগৃহ স্কুলের অনুষ্ঠান একদম শব্দ, আলো, বাচ্চাদের পারফরমেন্স, বাচ্চাদের মেকআপ, গেটআপ সব কিছুর দিক থেকে দারুণ হয়েছে। মানে ওরা যে সত্যি সত্যি প্রচণ্ড পরিশ্রম করে বাচ্চাদেরকে রেডি করেছে সেটা ক্লিয়ার। এবং তোমরা যতটুকু ক্লিপস দেখতে পাবে, জানি না ঝুম কতটা দিতে পারবে, কারণ বেশিরভাগ ক্ষেত্রে কপিরাইটের জন্য ভিডিও দিতে পারবে না। কপিরাইট, তাছাড়া আমি প্রচন্ড ব্যস্ত ছিলাম আর ও ভিডিও করতেও পারিনি সেভাবে। তো এই হচ্ছে অবস্থা। খুব ভালো হয়েছে, ভীষণ ভালো হয়েছে, আমার খুব ভালো লেগেছে। অনেক বড় বড় স্কুলে এত ভালো অনুষ্ঠান হয় না, সত্যি কথা বলতে। ভালো করেছে বাচ্চারা, প্রত্যেকেই খুব ভালো করেছে। গানগুলো সুন্দর সুরে হয়েছে, তালে হয়েছে, দারুণ হয়েছে, কবিতাগুলো ভালো হয়েছে, আর নাচগুলো ভীষণ সুন্দর হয়েছে, নাটকটা দারুণ হয়েছে। লাস্টে একটা বড় কর্মযজ্ঞ শেষ হলো, কতটা হয়েছে সেটা সবাই বলবে। আপাতত যেটুকু কানে এসেছে তাতে শুনলাম যে খুব ভালো লেগেছে সবার প্রোগ্রাম। আর তোমরাও দেখে একটু কমেন্ট করো আজকে আমাদের প্রোগ্রাম কেমন লাগলো। বাড়ি ঢুকলাম 10টা 10-এ, এবার ঝনকের খাবার রেডি করা, নিজেদের খাবার রেডি করা, খাওয়া দাওয়া, ওই শুতে শুতে 12টা। আজকাল একদম এনার্জি নেই ভিডিও এডিটিং করতে বসার। আজকে তাহলে ভ্লগটা এখানেই শেষ করে দিই। হ্যাঁ, আজকে আর এনার্জি নেই তোমাদের সাথে আর কথা বলার মতো। সকাল থেকে উঠেছি, দুপুরে একদম শুতে পারিনি, জানোই প্রচণ্ড তাড়াহুড়ো করে রেডি হয়েছে, তাতেও দেরি, আধ ঘন্টা লেট ছিলাম। তাই আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। কালকে আবার নতুন ভ্লগে তোমাদের সাথে দেখা হবে। গুড নাইট।